প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রেণী নবম দশম বিষয় বিজ্ঞান। আমার পরিচয়, আমি শান্তিরঞ্জন দাস, সহকারী শিক্ষক, বারৈখালী মাধ্যমিক বিদ্যালয়। এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান থেকে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা। তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা। টপিকস রক্ত। রক্ত, ব্লাড। এখন আমরা জানব রক্ত কি। রক্ত এক ধরনের লাল বর্ণের ঈষৎ ক্ষারীয় অস্বচ্ছ লবণাক্ত তরল যোজক কলা। কেন ক্ষারীয় বলা হয়েছে? রক্তকে কেন বলা হয়েছে ক্ষারীয়? কারণ রক্তের পিএইচ হচ্ছে 7.4। আমরা জানি পিএইচ স্কেলে 7 হচ্ছে নিরপেক্ষ, তারপর থেকে হচ্ছে ক্ষার। 7 এর বেশি হলে ক্ষার, কিন্তু এখানে হচ্ছে ঈষৎ ক্ষারীয় 7.4, ঈষৎ ক্ষারীয়, এজন্য রক্ত ক্ষারীয়। এবং বলা হয়েছে রক্ত এক ধরনের লাল বর্ণের। কেন লাল? রক্তের ভিতরে থাকে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ। এই হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, এজন্য রক্তের রং লাল বর্ণের। প্রত্যেকটা সুস্থ পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা তার দেহের ওজনের 8%। কত পার্সেন্ট? 8%। প্রত্যেকটা মানুষের দেহের রক্ত তার ওজনের 8%। এখন আমরা শিখব এই রক্ত উপাদান। রক্তের উপাদান কয় ধরনের উপাদান আছে? 2 ধরনের উপাদান। এই রক্তের উপাদান 2 ধরনের, যথা এক হচ্ছে রক্ত রস, 2 হচ্ছে রক্ত কণিকা। এক হচ্ছে রক্ত রস, 2 হচ্ছে রক্ত কণিকা। এই রক্তরসটা, রক্তের ভিতরে রক্তরস থাকে 55%, আর রক্তকণিকা থাকে 45%। একটা মানুষের দেহে 100% রক্তের ভিতরে রক্তরসের পরিমাণ 55% এবং রক্তকণিকার পরিমাণ 45%। এখন আমরা শিখব রক্তরস। রক্তরস কি? রক্তরস রক্তের তরল অংশকে রক্তরস বলে। তরল অংশকে রক্তরস বলে। রক্তের তরল অংশকে রক্তরস বলে। এই রক্তরসে 90% পানি। রক্তরসের ভিতরে 90% পানি এবং 10% দ্রবীভূত অবস্থায় জৈব ও অজৈব উপাদান থাকে। তাহলে কি বললাম? রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ,
এই রক্তের রসের ভিতরে 90% পানি এবং 10% দ্রবীভূত অবস্থায় জৈব ও অজৈব পদার্থ থাকে। জৈব অজৈব পদার্থ যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, আয়োডিন ইত্যাদি। এবার আসবো রক্ত কণিকা। রক্ত কণিকা রক্ত রসের মধ্যে ছড়ানো কোষগুলো হচ্ছে রক্ত কণিকা। তাহলে রক্ত রসের ভিতরে যে ছড়ানো কোষগুলো থাকে সেই কোষগুলো হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকাগুলো রক্ত রসের ভিতরে ছড়ানো অবস্থায় থাকে। এই রক্ত কণিকাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। রক্ত কণিকাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন এক হচ্ছে লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট। লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট। 2 নম্বর শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট। লিউকোসাইট। 3 নম্বর হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট। এই রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। এখন আমরা জানবো লোহিত রক্তকণিকা। লোহিত রক্ত কণিকা। কেন লোহিত রক্ত কণিকা বলা হয়েছে? লোহিত শব্দের অর্থ হচ্ছে লাল। এই লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, এজন্য একে লোহিত রক্ত কণিকা বলা হয়েছে। রেড ব্লাড সেল বা আরবিসি। রেড ব্লাড সেল বা আরবিসি লোহিত রক্ত কণিকা। এর আয়ু কতদিন? 120 দিন। 4 মাস আয়ু, 120 দিন পর্যন্ত আমাদের এই লোহিত রক্ত কণিকাগুলো বেঁচে থাকে। কতদিন? 120 দিন। এখন এই লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন? দ্বি-অবতল। দ্বি-অবতল। আরেকটা হচ্ছে চাকতি আকৃতি। তাহলে এই কণিকাগুলো আমাদের রক্তের এই যে কণিকা, লোহিত রক্ত কণিকা, এগুলো কি আকৃতির হয়? দ্বি-অবতল অথবা চাকতি আকৃতির হয়। এই লোহিত রক্ত কণিকা একটা পূর্ণবয়স্ক পুরুষের দেহে থাকে 4.5 থেকে 5.5 লক্ষ। আর পূর্ণবয়স্ক নারীর দেহে 4 থেকে 5 লক্ষ। এই লোহিত রক্ত কণিকা
পূর্ণবয়স্ক পুরুষের দেহে 4.5 থেকে 5.5 লক্ষ এবং নারীর দেহে 4 থেকে 5 লক্ষ থাকে। এখন এই লোহিত রক্তকণিকার পরিমাণ যদি কমে যায়, স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখন অ্যানিমিয়া নামক এক ধরনের রোগ হয়। কি রোগ? অ্যানিমিয়া। অ্যানিমিয়া অ্যানিমিয়া নামক রোগ হয় লোহিত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে। এখন আসি শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বলা হয়েছে কারণ এই রক্তকণিকায় কোনো হিমোগ্লোবিন থাকে না। শ্বেত শব্দের অর্থ সাদা, এখানে হিমোগ্লোবিন না থাকার কারণে সাদা, এজন্য একে বলা হয়েছে শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন না থাকার কারণে। এখন এজন্য একে বলা হয় হোয়াইট ব্লাড সেল বা WBC, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা বা WBC। এখন এই শ্বেত রক্তকণিকা এর আয়ু কতদিন? 1 থেকে 15 দিন। তা মানুষের দেহে 1 থেকে 15 দিন বাঁচে শ্বেত রক্তকণিকা। 1 থেকে 15 দিন আয়ু। শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন? 1 থেকে 15 দিন। এখন মানুষের স্বাভাবিক মানুষের দেহে 4 থেকে 10 হাজারের মতো শ্বেত রক্তকণিকা থাকে। কত? 4 থেকে 10 হাজারের মতো শ্বেত রক্তকণিকা থাকে একটা পরিণত মানুষের দেহে। এখন এইটা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে এক ধরনের রোগ হয় যার নাম হচ্ছে লিউকোমিয়া। কি বললাম? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। তাহলে ব্লাড ক্যান্সার হয় কিসের অভাবে? কিসের কারণে? শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায় তাহলে ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া নামক রোগ হয়। বুঝতে পারছো? এবার আসবো অনুচক্রিকা। অনুচক্রিকা, এই অনুচক্রিকাকে ইংরেজিতে বলা হয় প্লেটলেট। প্লেটলেট প্লেটলেট এই অনুচক্রিকা বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার, রড আকৃতি। গোলাকার, ডিম্বাকার বা রড আকৃতির হয় কি? অনুচক্রিকা। এই অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে কি? রক্ত জমাট বাঁধা। আমাদের যদি কোথাও হাত পা কেটে যায় তাহলে এই অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই অনুচক্রিকার আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। 5 থেকে 10 দিন।
এই অণুচক্রিকা পরিণত মানুষের দেহে 2.5 লাখেরও বেশি, 2.5 লাখেরও বেশি। এই যে পরিমাণটা বলছি এটা সব প্রতি ঘন মিলিলিটারে, প্রতি ঘন মিলিলিটার। বুঝতে পারছো? এই যে পরিমাণটা বললাম, লোহিত, শ্বেত বা অণুচক্রিকা এগুলোর পরিমাণ সব প্রতি ঘন মিলিলিটারে। কত? 2.5 লাখেরও বেশি অণুচক্রিকা থাকে মানুষের রক্তে, পরিণত মানুষের। এবার আমরা আসব রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করব। রক্তের গ্রুপ, রক্তের গ্রুপ। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1900 সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেন। তাহলে কি বললাম? রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। কত সালে? 1900 সালে। রক্তের গ্রুপকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। তিনি কয়টি ভাগে ভাগ করেছেন? 4টি ভাগে। 4টি ভাগে ভাগ করা যায়। গ্রুপ এ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি, গ্রুপ ও। এই 4টি গ্রুপে তিনি রক্তকে ভাগ করেছেন, রক্তের গ্রুপ। এখন আমরা দেখব কোন গ্রুপ সব গ্রুপকে দিতে পারে এবং কোন গ্রুপ সব গ্রুপকে নিতে পারে, সব গ্রুপ থেকে রক্ত নিতে পারে। ও গ্রুপ সকল গ্রুপকে রক্ত দিতে পারে। কি বললাম? ও গ্রুপ সকল গ্রুপকে রক্ত দিতে পারে, কারণ ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই। কি নেই? ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই। ও গ্রুপে কোনো অ্যান্টিজেনই নেই, কোনো অ্যান্টিজেনই নেই। সুতরাং এ সকল গ্রুপকে দিতে পারবে। যে গ্রুপকে দেখ না কেন, সেই গ্রুপের যদি অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করলে কোনো সমস্যা হবে না। এজন্য সে সকল গ্রুপকে রক্ত দিতে পারবে। কোন গ্রুপ? ও গ্রুপ। এজন্য এই ও গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা। ও গ্রুপকেই বলা হয় ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা। ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা বলা হয় কাকে? ও গ্রুপকে, কারণ ও গ্রুপে কোনো অ্যান্টিজেনই নেই। এবার আসি এ বি। এ বি গ্রুপ
সকল গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। এজন্য একে বলা হয় ইউনিভার্সাল অ্যাসেপ্টর, এসিসি, ইউনিভার্সাল অ্যাসেপ্টর বা সার্বজনীন গ্রহীতা। কারণ এই এবি গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়েছে কারণ এখানে এবি নামক দুইটি অ্যান্টিজেনই থাকে। এই অ্যান্টিজেন যদি অন্য অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে তখন লোহিত কণিকাকে ধ্বংস করে বা আক্রান্ত করে সেখানে রক্ত গুচ্ছ করে ফেলে, রক্ত একসাথে জমাট করে ফেলে। এজন্য এই সবাইকে দিতে পারবে না, কিন্তু সবার কাছ থেকে নিতে পারবে। এজন্য এই এবি গ্রুপকে বলা হয়েছে সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল অ্যাসেপ্টর। এখন আমরা সবশেষ শিখব হচ্ছে সিরাম। গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সিরাম। রক্ত যখন জমাট বাঁধে, রক্ত যখন জমাট বাঁধে তখন